আপনি জানেন আমার 2 বোন এখনও তারা আনম্যারিড এবং সে অনুযায়ী তাদের কোয়ালিটি অনুযায়ী মানুষ পাওয়া ইম্পসিবল। এখন আমি ঠিক আছে লেখাপড়া করছি সব কিছু, কিন্তু এরপরও এমনও স্টুডেন্ট আছে আমার সাথে ফ্রেন্ড হয়, কিন্তু ওই যে আপনি বললেন যে তোমাকে কেউ প্রপোজাল দিয়েছে কিনা, কিন্তু ওইটা হয় না। তারা দিন শেষে ভাবে যে সে তো ডিজেবল। কখনো কি ওই ভাবনাটা এসেছে মা যদি না থাকে? মেনে নিতে পারবো না। তুমি যদি ঘুম থেকে উঠে দেখো যে বাবা তোমার সামনে দাঁড়িয়ে আছে, ও ওয়াও, আমার চেয়ে আর পৃথিবীতে কেউ হ্যাপি হবে না। আমি যদি আইনস্টাইন বলি, সে অনেক কিছু মনে রাখতে পারতেন না, তার মানে তাকে আমরা প্রতিবন্ধী বলবো? গ্যালিলিও, তাকে সে চোখে দেখতে কম ক্ষীণ দেখতে পেতেন, তাকে আমরা ব্লাইন্ড বলবো? কিভাবে বলবো? আমরা মানুষের মতো দেখতে, কিন্তু মানুষ না। এমন একটা অপশন দেওয়া হলো, তুমি চিঠি লিখবে এবং সেটা বাবার হাতে পৌঁছবে, কি লিখবে তুমি? চলে এসো, একসাথে বাজাবো এবং ওয়ার্ল্ড ট্যুর করবো। জীবনে মাঝে মাঝে এমন চ্যালেঞ্জ আসে যেটা আমাদের জীবনের প্রতি বিশ্বাসকে হারিয়ে দেয়, কিন্তু কিছু মানুষ আছেন তারা এই চ্যালেঞ্জকে এত সুন্দর করে অতিক্রম করেন যেন মনে হয় চ্যালেঞ্জটাই তাদের কাছে অনুপ্রেরণা। আমরা তেমনই একজন অসাধারণ মানুষের কথা শুনব, আশিকুর রহমান। ক্ষীণ দৃষ্টিশক্তি এবং পারিবারিক অসুস্থতাকে মারিয়েও তার জীবনের সুরগুলোকে তিনি বেঁধে চলেছেন, এগিয়ে নিয়ে চলেছেন। চলুন শুনি আমরা আশিকের কথা। আশিক কী করে তার জীবন এবং জীবনের এই সুরগুলোকে একাত্ম করে নিয়েছেন তার সাথে শুনব। আশিক, অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে দেখে খুবই ভালো লাগছে। তোমার জীবনের যে এই যে বললাম আমি একটু আগেই, তুমি এত অসাধারণ একজন মানুষ, এমন একটি পরিবারে জন্ম নিয়েছো। তোমাদের পরিবারটাই সঙ্গীতের একটি ঐতিহ্যকে তোমরা ধারণ করে বয়ে নিয়ে যাচ্ছ। তো সেইখানে তোমাদের যে বাধা বিঘ্ন রয়েছে, একটি পারিবারিক একটি রোগের কথা আমরা জানি। তো সেই তোমার যে বিষয়টি, তোমার অসুস্থতা একটু অন্যদের চাইতে আলাদা, অন্য তোমার যে আরও পরিবারে 2 জন আছে তাদের চাইতে আলাদা। সেখান থেকে একটু জানবো যে তোমার অসুখটা সম্পর্কে, তোমার দৃষ্টিশক্তির যে সংকীর্ণতা রয়েছে। জি, আমার হচ্ছে এটাকে বলা হয় নিস্তাগমাস। তো এইটা খুবই রেয়ার একটা ডিজিজ, যেটা বিশ্বে খুব কম মানুষেরই আছে। তো এইটার কি বলে ট্রিটমেন্টটাও আসলে ওইরকম অ্যাভেলেবল না, আর যদিও থাকে সেটা হচ্ছে কি বলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে পাওয়া যেতে পারে। আর আমার যে প্রবলেমটা সেটা হচ্ছে যে ইনভলেন্টারি মুভমেন্ট, এটা অলওয়েজ মুভ করে থাকে, আমার নিজের কোনো কন্ট্রোল থাকে না। আমি এদিকে তাকালাম, এটা আবার এদিকে চলে গেল। তো এরকম আর এইটার ফলে যেহেতু এটা অলওয়েজ ঘুরতে থাকে, সেই জন্য চোখটা একটু উইক হয়ে যায়, যার ফলে ভিশনটাও কমে যায়। তো এটা কাউন্ট করা যায় না যে আমি কতটুকু পার্সেন্টেজ দেখতে পারি, তবে ধারণা করা হয় 30 or 25%। একটা বিশেষণে বিশেষায়িত করতে চাই যে ঝাপসা একটা শৈশবটা কিভাবে তুমি বর্ণনা করবে? আসলে শৈশব তো আসলে মানুষ যখন ছোট থাকে সে তখন কিন্তু সব কিছু জাজ করতে পারে না, যে আমি দেখতে পাই না, বা আমাকে সবাই অবহেলা করছে, বা আমি ওইটা পেতে পারতাম, এই এত কিছু সে করতে পারে না। তো যেটা হয়, যদি ভালো একটা পরিবেশে বেড়ে উঠতে পারি, যেমন আমার শৈশব যেরকম ছিল, যে যেহেতু আপনি বললেন আমার পরিবারেই অলরেডি আছে, তো সেই জন্য আসলে ওই জিনিসগুলো আমাকে বেগ পেতে হয় না, যেটা অন্য পরিবারে হয়ে থাকে, যে অনেক মানুষের অবজ্ঞা বা একটা কটু কথা বললো, ওইগুলো আমার হয়নি। তবে যেটা হয়েছে, যেটা সাইটেডরা যে নর্মাল যে খেলাধুলা করতে, যেমন আমার ব্যাডমিন্টনটা খুব পছন্দের, কিন্তু সেটা আমি কখনো খেলতে পারি না, বিকজ ওটা তো দেখে তারপরে মানে বাড়ি দিতে হয়, কিন্তু আমি ওই ফ্লাওয়ারটা দেখতে পাই না। তো যার কারণে এই ছোট ছোট কিছু কষ্টদায়ক জিনিসগুলো আছে, আদারওয়াইজ ইজ ফাইন। এই যে বলছিলে যে খেলার বিষয়টা, যখন অন্যদের সঙ্গে খেলতে তুমি হয়তো দাঁড়িয়ে থেকেছো, অন্যরা খেলতে ইচ্ছে করছে, তো এরকম সময়ে অন্যদের কাছ থেকে যে অবহেলার কথা বলছিলে, তো সেই সময়ের কথা যদি একটু বলো। আমার ছোটবেলাতে যেটা হয়েছে, যে কেউ আছে সাপোর্টিভ, যে আমার এটা ওরা মেনে নিচ্ছে, যে ওরা বলছে আচ্ছা ও দেখতে পায় না, ওকে ও যেভাবে খেলতে পারে ওইভাবেই ওটা অ্যাকসেপ্টেড, এইটা হয়। আবার কেউ আছে 2-1 জন, না ও হলে এর খেলাটা এরকম হবে না, এই আর কি। তো ওভারঅল বলা যায় পজিটিভ নেগেটিভ দুটোটাই আছে, যেহেতু আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ এখনও গ্রামের ইলিটারেট
পর্যায়ে আছে, তো সেক্ষেত্রে এটা থাকবেই। একদমই তাই। কেউ ইলিটারেট অবস্থায়, সেটা মনের দিক থেকে হোক বা এডুকেশনাল দিক থেকে হোক, দুদিক থেকেই তারা ইলিটারেট, যেটা বলছিলে। আর তোমার পরিবারে আরও দুজন বোন আছে, বাবা, তো তাদের সম্পর্কেও একটু, মা আছেন, তাদের সম্পর্কে আমি একটু জানতে চাইবো। আচ্ছা, আপনারা তো জানেন আমার বাবা ছিলেন প্রখ্যাত সরোদবাদক উস্তাদ আফজালুর রহমান। হি ওয়াজ ফার্স্ট ব্লাইন্ড সরোদ প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তো সেই থেকেই সেই বাবার লেগেসিটাই আমি ধরে রাখার চেষ্টা করছি, আর জানি না কতটুকু পারছি। আর মা হচ্ছেন বাংলাদেশের প্রথম নারী সরোদবাদক। আর আমার দুই বোন তো বলা যায় কি মাল্টি ট্যালেন্টেড, আমি তাদের কাছে একদমই কি বলে নগণ্য। তারা যেভাবে তাদের প্রত্যেকটা মানে চরণ ফেলেন, যে কি বলে এটাকে পদক্ষেপ আর এগিয়ে চলা, হ্যাঁ, মানে ওই রকম আমি পারবো না। আমার পক্ষে সব, আমি একটাই ধরে আছি, ওইটাই থাকি, সব কিছুতে আমি পারবো না, কারণ আমি সব কিছুর যোগ্য না, আমার কাছে মনে হয় আর কি। এটা তোমার বিনয়, এবং তুমি আলাদা একটা ব্যক্তিত্ব বহন করো। আমি জানি, আমি অনেক দিন ধরেই তোমাদের এই পরিবারটার সাথে যুক্ততা রয়েছে আমার। আন্টি বা রুবা, টুংটাং, আপু, এদের কথা যদি বলি, ওরা, তোমরা পুরো পরিবারটাই আসলে যে ঐতিহ্য ধরে রেখেছো, পারিবারিক আবহ, পারিবারিক সঙ্গীতের যে ঐতিহ্য ধরে রেখেছো, এতে আমি তোমাদের প্রতি স্যালুট জানাবো। সেক্ষেত্রে তুমি কি প্লে করতে পারো? আমি, আমার মেইন ইনস্ট্রুমেন্ট হচ্ছে সরোদ। তারপর পাশাপাশি যেহেতু ক্লাসিক্যাল একটা ইনস্ট্রুমেন্ট বাজাই এবং এটা ইজ মোস্ট ডিফিকাল্ট ইনস্ট্রুমেন্ট, তো এইটা পারলে আরও কিছু কিছু ইনস্ট্রুমেন্ট বাজানো যায়, অ্যাডভান্টেজ আছে, যেমন ভায়োলিন, সিতার, তবলা, হ্যাঁ, এইগুলো। এখন আবার একটা নতুন ইউকেলেলি কিনলাম, এই আর কি, এভাবেই চলছে আসলে আমার। এটাই খেলাধুলা, আবার এইটাই সাধনা, সব কিছুই এটা। রুবা এবং টুংটাং, ওদের দুজনেরই গ্লুকোমা, আমি যদি ভুল না করি। তো এই গ্লুকোমাটা ওরা নিশ্চয়ই ওদের কাছ থেকে, তুমি ওদের চাইতে বয়সে ছোট, কিন্তু তারপরেও তো ওদের কাছ থেকে নিশ্চয়ই শুনেছো এই যে ওরা ধীরে ধীরে ধাপে ধাপে ওদের দৃষ্টি ক্ষীণ হতে থাকলো, এবং এখন প্রায় দেখেই না বলা চলে। তো এই বিষয়টা তুমি ওদের কাছ থেকে শুনে কি ধরনের উপলব্ধি তোমার হয়েছে? আসলে গ্লুকোমা যে রোগটা, এটা ধীরে ধীরে মানুষের ডিপনেসটা বাড়ায় তুলে, যত বয়স বাড়ে ততই। তো বড় আপু ইন্টার পর্যন্ত নিজেই এক্সাম দিয়েছে, পাশ করেছে। তো ছোট আপুর ক্ষেত্রে যেটা হয়েছে, সেও দেখতে পেত, এবং আপুর ভাষ্যমতে যে সে পিঁপড়াটা পর্যন্ত দেখতে পেত, কিন্তু ডক্টরের রং সার্জারির কারণে সে এখন টোটাল ব্লাইন্ড। তো এই জিনিসটা আমাদের পরিবারে মেনে নেওয়াটা এখনও, যখনই মনে হয়, ওই দিন ভাত খাওয়া হয় না, এরকম। মানে এই জিনিসগুলো কষ্টদায়ক। কিছু কিছু জিনিস আছে যেগুলো আর কখনো রিটার্ন পাওয়া যায় না। তো সেটা কি দুজনের ক্ষেত্রেই, রুবা আপু বা টুংটাং? রুবা আপুর ক্ষেত্রে বলবো না, যেহেতু রোগটা ছিল, চলে যেত, হ্যাঁ, সার্জারি করার পরে চেষ্টা করা হয়েছে। বাট ওইটার ক্ষেত্রে আপু যখন থাইল্যান্ডে গিয়েছিল ডক্টর দেখাতে, তখন ওখানকার ডক্টর বলেছিল যে বাংলাদেশের ডক্টর টোটালি রং করেছে, রং সার্জারির কারণে সে এখন দেখতে পাচ্ছে না। তোমার বিষয়টা যেটা বললে যে এই চিকিৎসাটা একদম উন্নত বিশ্বে রয়েছে, সেক্ষেত্রে এই যে চিকিৎসা করা বা করতে না পারা বা এই বিষয়গুলো নিয়ে মর্মবেদনা বা মনোকষ্ট রয়েছে কিনা? এটা একটা কি বলবো, ভীষণভাবে অ্যাক্টিভ থাকে, সেটা বোধহয় গড গিফটেড। যেমন তুমি সুরের সঙ্গে আছো, পড়ালেখা ভালো করছো, রাজনীতিও বোঝো, দেখলাম আমি সুন্দর করে বললে। তো সেক্ষেত্রে আমি যদি বলি যে সুরটা আসলে, সেটা কি তোমার এই দৃষ্টি ক্ষীণতা বা দৃষ্টি যে সংকট রয়েছে, সেটাকে শক্তি হিসাবে ব্যবহার হয়েছে কিনা, সুরটাকে তুমি যদি বলো? ডেফিনেটলি, বিকজ আমি একটু গল্প বলতে চাই। বিকজ আলেকজান্ডার গ্রাহাম বেল, ওনার কারণেই তো আজকে আমরা টেলিফোন বা মোবাইল পেয়েছি। ওনার মা কানে শুনতে পেতেন না। এই কষ্ট থেকে উনি মানুষ কিভাবে শুনতে পারবে, মানুষকে কিভাবে শোনানো যায়, সে চেষ্টা করে বের করেছে। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে একটা কিছু যখন আপনি যখন স্টাক হয়ে যাবেন কোথাও, তখনই একটা ইনভেন্ট করতে থাকবেন, তখনই আপনার একটা কিছু করার চেষ্টা করতে থাকবেন যেটা অন্যদের চেয়ে ডিফারেন্ট। যারা দেখবেন নর্মাল পিপল, তারা সব কিছু পাচ্ছে, আলো বাতাস, কিন্তু যখন আলো বাতাসটা পাবে না, তখন কিন্তু সে কেন পাচ্ছি না। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যদি চোখে না দেখি, তো কানে যারা শুনি,
তো কানটা দিয়ে ইউটিলাইজ করার চেষ্টা করি যে কোনো জিনিস, সেটা মিউজিক হোক, এনিথিং। যেমন একটা সাউন্ড হলো, কেন হলো, এটা কিসের সাউন্ড, এটা কেন হলো, কে করলো, কোন সময় হলো, এই যে অ্যানালিসিসটা তারা করে, যারা শুনে শুনে করে। তো অবশ্যই এটা একটা পাওয়ার হয়ে দাঁড়িয়েছে, এবং এইটা অ্যাডভান্টেজও বলা যায় যে এটা হওয়ার ফলে আমি হয়তো বা সঙ্গীতটা ধরেছি। যদি আমি নর্মাল থাকতাম, আমার বাবা করেছে, হয় এটা আবার অনেকে নাও করে, তাই না? বংশ পরম্পরায় অনেক সময় হয় না, কিন্তু এক্স্যাক্টলি এটা একটা অবলম্বন হিসাবেও একটা ভালো জিনিসের সাথে তুমি একটা আছো। সেটাই। আমি ফোন করলে সেটা রিসিভ করো, বা আমরা বাইরে থেকে যেই করুক, তোমাদের তো কমিউনিকেট করতে হয়। সেই জায়গাগুলো কিভাবে তোমরা রপ্ত করেছো? টেকনোলজিক্যালি কিছু কিছু হয়েছে যেগুলো বলতে হবে যে ভালো, এবং এই ডিজিটালাইজড যে একটা ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডে আগের যে এনশিয়েন্ট ওয়ার্ল্ড থেকে এখন বেটার। আমরা যারা ডিজেবল তারা বলতে হবে ভালো আছি। তো সেক্ষেত্রে ফোনের ক্ষেত্রে একটা অ্যাক্সেসিবিলিটি অপশন আছে, যেখানে টক ব্যাক একটা অপশন, সেটা অন করলে সব কিছু স্ক্রিন রিড করে দেয় আর কি, স্ক্রিন রিডার বলে। তো ওইটা ব্যবহার করে আর কি আমরা ইউজ করি, সব কিছু বলে দেয়, রিড আউট করে দেয় যে কে করলো, আচ্ছা আপু ফোন করেছে, রিড আউট করে দেবে। এবং আমি পড়াশোনা করি, আমার কম্পিউটার বা মোবাইল সব কিছুই কিন্তু সফটওয়্যারাইজড। এই সফটওয়্যারগুলো আমি ব্যবহার করে পড়াশোনা করে থাকি, প্লাস মানে দৈনন্দিন জীবনে সব কিছুই করে থাকি আর কি। ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমি ভিজুয়ালি ইম্পেয়ার্ড, আমি নট টোটাল ব্লাইন্ড, আই ক্যান সি লিটল বিট। তো সেক্ষেত্রে কিছু ডিভাইস আছে যেগুলো ইউজ করলে আমি রাস্তাঘাট থেকে শুরু করে আমার পড়ালেখার এই ব্যাপারগুলোতে আমি আর একটু হেল্প হবে আমার জন্য। কিন্তু সেই ডিভাইসগুলো এতটাই কস্টলি, যেটা আমার পক্ষে কেন, এটা আবার মনে হয় যারা বিলিয়নিয়ার আছেন তাদের জন্য টাফ হবে, বিকজ এগুলো অনেক এক্সপেন্সিভ। তো এটা আমাদের মতো যারা থার্ড ওয়ার্ল্ড আছি, আমাদের মতো দেশের মানুষের পক্ষে এটা ইম্পসিবল টু বাই। একা একা চলাফেরা করাটা, সেটা কিভাবে নিজেকে গুছিয়ে নিয়েছো, মানিয়ে নিয়েছো? আমাদের দেশে আপনি দেখেন, একটা সুস্থ মানুষই সে স্বাভাবিকভাবে ঢাকা একটা জায়গায় গিয়ে আবার ফিরে আসবে কিনা কোনো নিশ্চয়তা নাই। যে গাড়ি ঘোড়া যেভাবে চলাফেরা করে, কোথাও ওয়াকওয়েজ নাই, এবং ওয়াকওয়ে থাকলেও সেটা উঁচু নিচু গর্ত থাকে, তারপরে গাড়িগুলো যেভাবে হর্ন দেয়, হ্যাঁ, তারপরে কোনো একটা মানুষ সাপোর্টিভ না, এই সমাজে টিকে থাকা সত্যিই কঠিন। এবং আমি একমাত্র পুরুষ আমার পরিবারের, সেক্ষেত্রে বাজার ঘাট থেকে শুরু করে সব কিছুই আমাকে হ্যান্ডেল করতে হয়, এবং খুব কষ্ট নিয়ে হ্যান্ডেল করি, এমন না যে স্মুথ। এরকম একটি পরিবারে বাকি 3 জন নারী, মা এবং 2 বোন। তো সেক্ষেত্রে উপার্জনের জায়গাটা তুমি তো সাপোর্ট দিতে পারছো কি? না, আমি এখনো পর্যন্ত পারছি না বলতে হবে, কারণ আমার 2 বোন তারা টিউশনি করায়, তাদের কিছু স্টুডেন্ট আছে, তারা মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো শিখে, আর মা কিছু স্টাইপেন্ড পান, আর বাবা কিছু হয়তো ব্যাংক ব্যালেন্স মানে কম পরিসরেও রেখে গিয়েছিলেন, সেইটা দিয়ে ইউটিলাইজ করে আর কি সারভাইভ করছি আর কি। তোমার কি ওরকম সেই জায়গাটা মনে হয় যে আমি এখনো পারছি না, পারা উচিত? অবশ্যই, আমি প্রতিনিয়ত, আমি ঘুম হয় না এটার জন্য। যদি বলি যে তুমি একজন হাজব্যান্ড, তোমার ওয়াইফ আছে এবং একটি সুন্দর পরিবার আছে, এরকম স্বপ্ন দেখো কিনা? নিশ্চয়ই সবাই দেখবে, এবং তাই দেখা উচিত, জনম জনম তাই হয়েছে। কিন্তু আমাদের যারা কর্তা আছেন, দেশের যারা ভার নিয়েছেন, তাদের আমি দৃষ্টি আকর্ষণ করব যে তারা অন্তত যারা ডিজেবল আছে তাদের লাইফস্টাইলটা কিভাবে চলছে, তারা কি আদৌ আপনি যেটা বললেন যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এই কনজুগাল লাইফটা পেয়েছে কিনা। আপনি জানেন আমার 2 বোন এখনও তারা আনম্যারিড, এবং সে অনুযায়ী তাদের কোয়ালিটি অনুযায়ী মানুষ পাওয়া ইম্পসিবল, এবং ইম্পসিবল হবে না যদি মানুষের মধ্যে সুশিক্ষা আসে, এবং তাদের মধ্যে যদি অনুভূত হয় যে সে তো সব দিকেই ফিট, এবং সে এক্সট্রা ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড, কেন না? এটা আমাদের দেশে ভাবে না কেউ। এখন আমি ঠিক আছে লেখাপড়া করছি সব কিছু, কিন্তু এরপরও এমন স্টুডেন্ট আছে আমার সাথে ফ্রেন্ড হয়, কিন্তু ওই যে আপনি বললেন যে তোমাকে কেউ প্রপোজাল দিয়েছে কিনা, কিন্তু ওইটা হয় না। তারা দিন শেষে ভাবে যে সে তো ডিজেবল। মা তো প্রথম নারী সরোদবাদক বলছিলে, মা প্রথম নারী সরোদবাদক, সেক্ষেত্রে তিনি কতটা আর কি সম্মাননা বা সম্মানের জায়গাটা পেয়েছেন? হ্যাঁ, বাংলাদেশ তো আসলে কালচারালি
একটা কান্ট্রি, ঠিক আছে, আমি আমার হোম ডিস্ট্রিক্টও একটা কি বলে কালচারাল ক্যাপিটাল অফ বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু সে অনুযায়ী এই বাংলাদেশে ওই রকম ক্লাসিক্যাল মিউজিকের চর্চা হয়নি, হবে কিনা তাও জানি না। বেঙ্গল মিউজিক ফেস্টিভ্যাল হতো, সেটাও সামহাও বন্ধ হয়ে গেছে। আর মার সম্মাননা থেকে শুরু করে শিল্পকলা থেকে পেয়েছে এবং সিঙ্গাপুর থেকে পেয়েছে, দেশের বাইরে থেকে কিছু কিছু জায়গায় পেয়েছে সম্মাননা, কিন্তু যেটা প্রপার সম্মাননা একটা আর্টিস্টের হচ্ছে যে তাকে ডাকা, তার মিউজিক শোনা এবং তাকে একটু জিজ্ঞাসা করা যে হাউ আর ইউ, এতটুকুই, বেশি কিছু দরকার হয় না। তোমরা রিহার্সাল করার টাইম পাও কখন? কখন এই নিজেদেরকে সবকিছু থেকে মুক্ত করে শিল্প চর্চায় নিয়োজিত করতে পারো? এইটা আসলে আমাদের শিল্প সাহিত্য চর্চা করার পারফেক্ট টাইম হচ্ছে নাইট। তো অনেক সময় দেখা যায় যে 12টা বেজে ঘুমিয়েছি, হঠাৎ করে উঠে কিছু একটা বাজাচ্ছি, রাত 4টা বাজেও একটা কিছু শুনতে পাবেন, কোনো একদিন হবে এরকম হঠাৎ করে। তো আমাদের প্র্যাকটিসটা হচ্ছে হঠাৎ করে হয়ে যায়। সেটা কি মনের হাহাকার থেকে বা মনের ক্ষুধা থেকে? হ্যাঁ, অবশ্যই মনের ক্ষুধা। যেমন আমরা খাই, মনেরও একটা খাবার দরকার হয়, আমরা সবাই বুঝি না। এখন আমরা একটা ওয়ার্ড ইউজ করি, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ড, সেটা বলে বোরিং। আমি যদি কিছু ইউটিলাইজ না করি, আমি যদি কিছু না করি, ওইটাই মনে করে বোরিং। কিন্তু গ্রামের মানুষের কাছে যান, তারা শুয়ে আছে, পাখা দিয়ে বাতাস করছে, হ্যাঁ, গামছা এই উপরে শুয়ে আছে, কিন্তু তারা কিন্তু বলবে না আমি বোরিং। কিছু মোবাইল টিপে না, তার মানে এই নয় যে সে বোরিং। তো আমাদের লাইফটা আমি বোরিং বলবো না, আমরা সঙ্গীতের জন্যই আমরা বেঁচে আছি, ওইটা হচ্ছে ব্রেথ। যদি মানে খুব কষ্টের কোনো স্মৃতি কথা জানতে চাই। হ্যাঁ, কষ্ট তো আসলে ওই যে বললাম, প্রতিনিয়তই কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। যেমন একটা কথা আমার বোন বলেন যে আমরা যারা ভিজুয়াল ইম্পেয়ার্ড বিশেষ করে বা ডিসেবল, তারা জীবনটা পার করি হচ্ছে মনের শান্তি দিয়ে, এবং মনের একটা কি বলে, যদি উৎফুল্ল না থাকে, আমি যদি মন খারাপ করে থাকি, এমনিতেই আমার একটা ডিসেবিলিটি আছে, এবং যদি আর একটা মন খারাপ থাকে, তাহলে কিন্তু হোল ডেটা কিন্তু আপনার একটা বাজে যাবে। তো এই জন্য কেউ যদি আমার মনে আঘাত দেয়, তখন ওই মুহূর্তটা বেশি খারাপ লাগে। বাবা যখন মারা যান, তখন তোমার বয়স কত ছিল? তখন 10 ইয়ার্স। তার মানে বাবার স্মৃতিগুলো কি মনে পড়ে বা তাকে ফিল করা হয় কখনো কখনো, বা মনে এমন হয় যে তিনি কখনো ছিলেনই না, এরকম কি মনে হয়? না, এরকম মনে হয় না, অবশ্যই মনে পড়ে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমি মনে করি যে তিনি আর কেউর সাথে থাকুন বা না থাকুন, আমার সাথে থাকেন। কিভাবে? সেটা হচ্ছে আমার সরোদের মাধ্যমে। ওইটা তিনি স্পর্শ করতেন প্রতিনিয়ত, 18 ঘন্টা বাজাতেন। সেই যন্ত্রটা আমি বাজাই, আমি যখন এটা পিকটা ধরি বাজাই, সময় মনে হয় যেন তিনিই বাজান, আসলে আমি কিছুই জানি না। এরকম মনে হয় মাঝে মাঝে, আপু এই রাগটা কীভাবে বাজায়, কিন্তু আমি যখন ইনস্ট্রুমেন্টটা ধরি অটোমেটিক বেজে যায়। তো আমি কিছুই পাই না, সেই বাজান, এবং সে সবসময় আমার সাথে থাকেন। দারুণ। এই যে বাবাকে ভিতর থেকে, অন্তর থেকে যে ফিল করা, এটাই নিশ্চয়ই তোমার শক্তি হিসাবে তোমাকে সাহস যোগায় সবসময়। 3 ভাই বোনের মধ্যে কার সাথে সবচেয়ে বেশি মিল? মিল আসলে মিল অমিল দুটোটাই আছে, তবে টুংটাং আপুর সাথে একটু অনেক সময় কেমিস্ট্রি মিলে, তবে আবার ঝগড়াও হয় তেমন। এইরকমই চলছে আসলে সবার সাথেই। একটা আমরা যে কোনো ডিসিশন কিন্তু আমরা 4 জন মিলে তারপরে নিই, তবে এটা লিড দিয়ে আমরা 2 জন, সেটা হচ্ছে টুংটাং আপু এবং আমি, যেহেতু আমরা দুজনই ছোট। এবং টুংটাং অনেক দুষ্টু বোঝাই যায়। এবং রুবা আপু খুব শান্ত, টুংটাং একটু চঞ্চল দুষ্টু, এবং তুমি আলাদা একটা ব্যক্তিত্ব সম্পন্ন। এই যে 3 ভাই বোন সাথে মা, সুন্দর একটা মেলবন্ধন তোমাদের। সারা দিনের যদি কর্মকাণ্ড শুনতে চাই, তোমাদের কিভাবে দিন কাটে, দিনের রুটিনটা যদি জানতে চাই। এখনকার রুটিন হচ্ছে, দেখা যায় আমি ঘুম থেকে উঠি সবার আগে, বিকজ আমাকে ক্লাস ধরতে হয়। তো কিছু একটা খেয়ে কোনোভাবে রেডি হয়ে চলে যাই, তারপরে এরকম আসি, এসে দেখি মা রান্না করছে, আবার আপুরা পিয়ানো বাজাচ্ছে, প্র্যাকটিস করছে বা কাউকে শেখাচ্ছে, এই আর কি। আবার গল্প শুনে আপুরা বেশি
ওই আপুদের ধৈর্য বেশি, আমার চেয়েও বেশি ধৈর্য। আমার ধৈর্য নাই বললেই চলে, আমার খুব রাগ। কিন্তু আপুদের যেটা দেখি সবসময় গল্প অথবা প্র্যাকটিস, খুব বই পড়তেই থাকেন। তো ওনারা সবসময় যেন জ্ঞানের মধ্যে থাকেন, কিন্তু আমি অতটা থাকতে পারি না। তুমি বাবার কথা বলছিলে যে বাবা যে সরোদটা প্লে করতেন সেটাই তুমি এখন প্লে করো। সেক্ষেত্রে বাবা তোমাকে নিশ্চয়ই ধরিয়ে দেওয়া, শিখিয়ে দেওয়া বা হাতে তুলে দেওয়ার এরকম একটি নিশ্চয়ই স্মৃতিকথা আছে, সেটা একটু শুনি। আমি আসলে ওইরকম না, আমার আসলে সরোদটা তুলে দিয়েছেন আমার বড় বোন এবং মা একসাথে। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন একদিন বাবার কবর জিয়ারত করতে গিয়েছিলাম। তো আসার পরে আমি খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে সরোদটা তো পড়ে আছে, এটা তো বাজাতে হবে, কেউ না কেউ তো বাজাতে হবে, বা এরকম অবহেলা হচ্ছে বা বাবার প্রতি একটা চলে আসছে আর কি বলবো, আমি এক্সপ্রেস করতে পারছি না। তো একটা দিনক্ষণ দেখে আপু আমার হাতে সরোদ তুলে দিলেন। তো আপুর হাতে খড়ি বলা যায়। আর বাবা যেটা হয় এখনো আমাকে স্বপ্নের মাধ্যমে শেখান। আমি এখনো নতুন নতুন, যেমন এমনও হয়েছে যে একটা নতুন কিছু আমি বাজাচ্ছি যেটা আপু শুনেছে বাট আমি শুনিনি, ওই জিনিসটা আমি প্লে করে ফেলছি। সেটা কিভাবে? আসলে এই জিনিসটা এক্সপ্রেস করা কিভাবে পসিবল আমি জানি না। এটা একটা ঐশ্বরিক জিনিস আছে, আমি এটাতে বিশ্বাস করি যে নেচার একটা সিস্টেম রেখেছেন নিশ্চয়ই, যে স্বপ্নে দেখা যায় বাবা এসেছেন আমার সাথে এই তানটা শেখাচ্ছেন, আচ্ছা এই মুখরাটা শেখাচ্ছেন। তো ওই রকম অটোমেটিকলি আমি শিখে পাই। হ্যাঁ, যেমন ভৈরবের একটা বাবার ক্রিয়েটেড একটা মুখরা আছে, ওইটা আমি বাজাই। তো আপুকে এটা তো আমি তোকে শিখাই নাই, তুই এটা কোথা থেকে পেলি, বা বাবার রেকর্ডও নাই, মানে এমন একটা জিনিস। তো অবশ্যই মিরাকল কিছু আছে। তুমি যদি ঘুম থেকে উঠে দেখো যে বাবা তোমার সামনে দাঁড়িয়ে আছে, ও ওয়াও, আমার চেয়ে আর পৃথিবীতে কেউ হ্যাপি হবে না। তখন আমরা দুজন পুরুষ বিশ্ব জয় করব। এমন একটা অপশন দেওয়া হলো, তুমি চিঠি লিখবে এবং সেটা বাবার হাতে পৌঁছবে, কি লিখবে তুমি? বাবা, তুমি প্রথম লাইন এরকম থাকবে, চলে এসো আমার কাছে, চলে এসো, চলো আমরা একসাথে আবার হাত ধরে হাঁটি। বাবা একটা সময় আপু বলেছে যে খুব একাকিত্ব ফিল করতেন, তো খুব মানুষের সাথে হাঁটতে যেতেন, কোথাও দোকানে একটা গিয়ে চা খাবে, এতটুকুই, তার বেশি চাওয়া ছিল না এরকম। তো ওই দিনগুলো আমরা আবার বাবার চাওয়াটা ফুলফিল করার একটা ইচ্ছা আর কি, যে বাবা এসো, আমরা একসাথে আবার হাঁটবো, একসাথে চা খাবো, একসাথে বাজাবো এবং ওয়ার্ল্ড ট্যুর করব। যতটুকু পেয়েছো এটাকে তুমি কি মনে করবে যে তুমি কি সফল তোমার জায়গাতে? আসলে আমার লাইফ তো মাত্র শুরু, আমি জানি না এখনো সফল ব্যর্থতা সেটা এখনো ফিল করিনি কখনো। তবে যেটা বলবো যে রাষ্ট্রের কাছ থেকে যেটা প্রাপ্য সেটা এখনো পাইনি। তবে আশা করব রাষ্ট্র দৃষ্টি দিবে, এইরকম মানুষগুলো আছে যা, যদি গুণী মানুষ যারা আছে বা যারা শিল্প সাহিত্য চর্চা করে তাদের প্রতি একটু দৃষ্টি দেয়, তাহলে পরে দেশও উন্নত হবে এবং ওই মানুষগুলোও ভালো থাকবে। তোমাদের ইনার আইস যে একটি সংগঠন রয়েছে বাবার করে দেওয়া, সেই প্রসঙ্গে একটু শুনি। আচ্ছা, আমাদের বাসাতে একটা হস্টেলের মতো ছোট হস্টেল, যেখানে 5 জন দৃষ্টি মেয়েদের আমরা পড়াশোনা করাতাম ফ্রি অফ কস্টে। সেখানে কম্পিউটার এবং একাডেমিক এডুকেশন, রান্না বান্না থেকে শুরু করে একটা ডিসেবল শিশুকে সব রকমের শিক্ষা দিতে হয়। হয়তোবা দেখা যায় যে একটা নর্মাল শিশুকে আপনার বলতে হবে না যে মা তুমি পানিটা ঢেলে খাও, হ্যাঁ, কিন্তু তাকে শেখাতে হবে, একটা ডিসেবল শিশুকে শেখাতে হবে যে এইভাবে রান্না করতে হয়, এইভাবে আপনার হাঁটতে হয়, এভাবে বসতে হয়। সে তো দেখে না, অন্যকে দেখেছে, অনুকরণ কিভাবে করবে সে তো দেখতে পায় না, সেজন্য তাকে একটা এক্সট্রা এফোর্ট দিতে হয়। তো আমরা করছিলাম, ভালোই করছিলাম। আমাদের কিছু স্টুডেন্ট তারা এখন পড়ালেখা করছে, উপরের লেভেলে আছে, মানে উপরের লেভেল বলতে উপরের ক্লাসে আছে, যেমন নাবিলা, রোজিনা, হ্যাঁ, ওরা হয়তো বা শুনছে। তো ওরা পড়ালেখা করেছে। এখন ব্যাপারটা হয়েছে, আমরা যেটা খেতাম একই পাতিলে রান্না হতো, সেগুলোই ওরা খেত, কিন্তু
করোনার পর থেকে আসলে আমরা সার্ভাইভ করতে পারছি না, আমরা কন্টিনিউ করতে পারছি না, যার কারণে বর্তমান এটা স্টপ আছে। তবে আমার ইচ্ছা আছে আমি যদি স্টাবলিশ হতে পারি, আপনি যে বললেন সফলতা, যদি সফলতা পাই তখন হয়তো আবার স্টার্ট করব। সেই সফলতার জায়গাটা কীরকম তোমার কাছে, কীরকম যে আমি এই পর্যায়ে পৌঁছাতে চাই? ছোটবেলায় একরকম স্বপ্ন থাকে, হবি থাকে বা ইচ্ছা থাকে যে আমি এটা হতে চাই বড় হয়ে, সেই অনুযায়ী তোমার ইচ্ছা পূরণ হচ্ছে কিনা? হ্যাঁ, সে অনুযায়ী হচ্ছে না, তবে ওই যে পারিবারিক যেটা বললেন আমার লেগেসিটা হয়তো বা আমি ধরে রাখার চেষ্টা করছি, কিন্তু ওই যে বললেন মানিও কখনো কখনো দরকার আছে, টাকার দরকার এই জায়গায় যেখানে মানুষকে খাদ্য থেকে শুরু করে বা তার সেবা দিতে গেলে অবশ্যই দরকার আছে। তো একটা ভালো জব অথবা একটা ভালো বিজনেস অথবা একটা ভালো একটা জায়গায় নেওয়া নিজেকে, যে আমার প্রফেশন দিয়ে আমি ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছি, সেখান দিয়ে আমি মানুষদেরকে দিতে পারছি। যেমন আপনি দেখবেন এখন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে ওরা অনেকেই কন্ট্রিবিউট করছে সোসাইটিতে, ওরা যা ইনকাম করছে 50% দিয়ে দিচ্ছে, অনেকেই আছেন ভালো। তো ইনকাম যদি থাকে অবশ্যই আমি দিতে পারি, তবে মন মানসিকতাও লাগবে। এমনিতে কি ইচ্ছা তোমার যে আমি এটা হতে চাই বা এটা হতে পারিনি, এরকম আফসোস আছে কি? হ্যাঁ, অবশ্যই। আমার বাবারও ইচ্ছা ছিল যে সে সায়েন্টিস্ট হবে, আমারও ইচ্ছা ছিল, বাট বাস্তবতার দিক দিয়ে পারিনি। যেমন ছোটবেলায় আমি অনেক দুষ্ট ছিলাম, তবে এই দুষ্টমিতে আবার আমার মা উৎসাহ দিতেন। যেমন একবার হয়েছিল কি যে আমি একটা রকপ্টার বানাবো আর কি, ছোট হেলিকপ্টারের যে ছোটটা, তো ওইটা বানাতে গিয়ে প্রায় ইউপিএস ফ্যান খুলে এটা করে একদম স্ট্রাকচার তৈরি করেছিলাম, কিন্তু সব হেল্প করেছে আমার মা। হ্যাঁ, তো এরকম সায়েন্টিস্ট হওয়ার একটা ইচ্ছা ছিল। কিন্তু এখন যেটা হয়েছে, যেহেতু আমি পলিটিক্সের স্টুডেন্ট, তো ইচ্ছা আছে যে আইএনজিও যেটা আছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কোনো একটা ভালো পদে চাকরি করার। বন্ধু বান্ধব বা পরিবেশ পরিস্থিতি পরিবার মানে সমগ্র জায়গা থেকে সবচাইতে কঠিন এবং কষ্টদায়ক কোন বাক্যটা ছিল বা কে সেটা ছিল, তার উদ্দেশ্যে কি বলতে চাও? আমরা যখন এক্সাম দিই তখন স্ক্রাইবার নিতে হয়, রাইটার, যে আমি বলবো আরেকজন লিখবে। এটা আমাদের দেশে এখনো পর্যন্ত অনুমোদিত একটা সিস্টেম চলছে আর কি। তো এরকম আমি এক্সামের সময় যখন আমি বোর্ড এক্সাম দিই তখন তো জানেন ওখান 1 মিনিটও 10 মিনিটের সমান। তো একটা ছেলে এরকম এসেছিল 15 মিনিট লেট করে, তো ওই এক্সামটা কভার দিতে আমার অনেক কষ্ট হয়েছে। ও লিখতে অনেক হিজিবিজি করে লিখেছে আর কি। আর এখন নাওয়াডেজ যেটা হয়, একটা এক্সামে একটা ছেলেকে আমি ম্যানেজ করেছিলাম সামহাউ, তো তার আসার কথা, আমি বসে আছি, সে আসে নাই। তো এই যে তার যে একটা মানুষের প্রতি সে কমিটমেন্ট দিয়েছে সেটা যে সে রাখতে পারলো না, সেই এক্সামটা আমি পরে দিয়েছি, যদিও বা ফ্যাকাল্টি ভালো ছিল, সেই দেখে আমাকে সেকেন্ড টাইম চান্স দিয়েছিলেন। কিন্তু এই জিনিসগুলো আমার প্রত্যেকটা সেমিস্টারে এই মানুষ ম্যানেজ করা আমার জন্য খুবই টাফ। যদিও বা এখন আমি পে করি তাদেরকে, কিন্তু এর পরেও তারা যে একটা মানুষের প্রতি কাইন্ড না, এই জিনিসটা আসলে কষ্টদায়ক। তবে কেউ কেউ আছে অবশ্যই ভালো, যেমন কিছু কিছু নাম বলতেই হবে, যেমন মারিয়া আছে, তারপরে তাসনিম আছে, কিন্তু ম্যাক্সিমাম আমাকে অনেক কষ্ট দিয়েছে। সেগুলো আমি তাদেরকে বলতে চাই না, কিন্তু হয়েছে তো আমার সাথে, এটাই। একটু বলো কি বলতে চাও আসলে, তারা কেন এরকম করলো? একটা এখন এটা আসলে একান্তই তাদের তারা তো আসলে মানুষের একটা কিভাবে সেবা করতে হয় সেটা তো সমাজ থেকে শিখে নেয়, সমাজ তো এটা শিক্ষা দেয় না। মোরালিটি তো উঠে গেছে এখন আমাদের সমাজ থেকে। তো তাদের কাছে বলবো যে এরকম যারা অসুস্থ, এনি টাইম তুমিও হতে পারো, আমার একটা নাই দেখে তুমি হেল্প করছো, তো তোমারও একদিন নাও থাকতে পারে, কিংবা তোমার পরিবারেও কেউ হতে পারে। তো এসব থেকে অবশ্যই অ্যাওয়ার্ড থাকা উচিত, মানুষের নিজের একটু সচেতন হওয়া উচিত। এই যে সব কিছুর সংকট, সব দিকেই সংকট, এখানে তোমার মনে চিৎকার করে কোনো কিছু বলতে ইচ্ছা করে না যে এরকম কেন পৃথিবীটা, বা এরকম কেন মানবিক না, এরকম কখনো কি ইচ্ছা করে? অবশ্যই প্রশ্ন করতে মনে চায়, কিন্তু মন চাইলে তো আর হবে না।
যেটা হয় যে রিয়ালিটিটা সামটাইমস মেনে নেই। অনেক কিছু আসলে তোমার থেকে বা তোমার পরিবার থেকে আমাদের যারা আমরা সুস্থ সবল স্বাভাবিক তাদের শেখার বিষয় রয়েছে। আমি আবার একটু জানবো যে পড়ালেখা পরীক্ষায় এই প্রস্তুতিগুলো কিভাবে নাও, আর এই যে মানে তোমার নিতে হয় যে রাইট করবে তোমার জন্য, শুনে শুনে লিখবে, এই বিষয়গুলো সম্পর্কে একটু জানতে চাইবো। আমি তো সফটওয়্যারের মাধ্যমে পড়ি, কিছু পিডিএফ আছে, আমাদের বই ফ্যাকাল্টিরা প্রোভাইড করেন, তো সেইগুলো আমি কিছু অডিও সফটওয়্যার আছে ওগুলোতে দিয়ে শুনে শুনে পড়ালেখা করি। আর লেখার সময় কিছু যেমন অ্যাসাইনমেন্টগুলো আমি নিজে নিজে করি, আমার কম্পিউটার কথা বলে এবং আমি সব কিছুই নিজে নিজে করতে পারি। কিন্তু যেটা হয় শুধুমাত্র এক্সামের ক্ষেত্রে আমার অন্যের হেল্প নিতে হয়, আমি যেটা বলবো সে লিখে দেয়। তো এইটাই আমার জন্য টাফ হয় মানুষ ম্যানেজ করা। সামটাইমস অনলাইনে আমি যেমন আইইউবি চেকবক্স একটা গ্রুপ আছে, তো ওখানে আমি মানুষ খুঁজি, টেক্সট করি যে যারা যারা ইন্টারেস্টেড হয় যে আমি পে করব, এরপরও আসতে চায় না তারা, যে টাকাটা কম হয়ে গেল, আর একটু বেশি দেওয়া উচিত, হ্যাঁ ভাইয়া আমি তো পারবো না, আমার আরও 2000 টাকা বাড়ায় দিতে হবে। তো এই জিনিসগুলো আসলে মেনটেন করা আমার জন্য টাফ হয়ে যাচ্ছে। তবে আমি আমার ইউনিভার্সিটির কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে 100% স্কলারশিপ দিচ্ছে। আর সেক্ষেত্রে তোমাকে এই যে সহযোগিতা করা বা না করা, এরকম তোমার মতো আরো মানে এই ধরনের সংকটপূর্ণ অবস্থায় কারা আছে, কতজন আছে? এটা আসলে আমাদের দেশের রিয়ালিটি, এটা কখনোই বোধহয় কোনো নিউজে আসে না, এজন্য কেউ দেখতে পায় না। এইটা একটা মানে সবসময় বোধহয় ওই পেপারের নিচেই থেকে গেছে। যেমন ম্যাক্সিমাম মানুষ লেখাপড়া করে, এখন আমাদের সমাজে আনএমপ্লয় রেটটা বেশি বেড়ে গেছে, বিশেষ করে যারা ডিসেবল আছে তাদের। যেমন প্রত্যেকটা প্রতিষ্ঠান, সেটা গভর্নমেন্ট অর্গানাইজেশন হোক অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সেখানে একটা কোটা থাকা উচিত এবং আছে, কিন্তু মানুষ সেটা দিচ্ছে না, সেই অর্গানাইজেশনগুলো তাদেরকে চাকরি দেয় না। এই যে আমাদের আজকের ইন্টারভিউটা, এটা খুব করে প্রচার হলো এবং সবাই জানতে পারলো, বিভিন্ন জনেরা সহযোগিতার হাত বাড়াতে চাইলো, তখন কি বলবে তুমি? তাদেরকে আমি সাধুবাদ জানাই, ওয়েলকাম করি যে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, যে তারা এরকম মানুষদের পাশে এসে দাঁড়াতে ইচ্ছুক। এবং তারা শুধু সহযোগিতা কিন্তু অনেকে অনেকভাবে দিতে পারে। কেউ টাকা দিবে, যার টাকা আছে, যার মেধা আছে সে মেধা দিবে, যার একটা চ্যানেল আছে, এই চ্যানেলের মাধ্যমে এই ছেলেটা একটা চাকরি পেল, হ্যাঁ, এই কানেকশনের মাধ্যমে একটা, এইরকম যে যেভাবে পারে সেভাবে এগিয়ে আসা উচিত। এবং যদি আসে, এবং আমরা অনেক আনন্দিত হব, গর্বিত হব যে কিছু মানুষ হলেও এসেছে বাংলাদেশে। আজকে কি বলে 20 কোটি মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা সত্যিকারই দেখতে মানুষের মতো না, মনের মধ্যেও তারা মানুষ। পত্রিকা খুললেই প্রতিদিন আমরা দেখতে পাই করছে নানান ধরনের, মানে যেগুলো নেতিবাচক ঘটনা, নেতিবাচক বিষয়গুলো আমরা চোখের সামনে দেখতে পাই। তাদের উদ্দেশ্যে কি বলতে চাও, যে তারা করে কেন? এত কিছু থাকার পরেও তাদের সুস্থ সবল প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তাদের সুস্থ, তারা অনেক কিছু করার সম্ভাবনা থাকা সত্ত্বেও তারা নিজে মেরে ফেলছে, কি বলার আছে? কি বলবো, এটা তো আসলে একটা মানুষ তখনই করে যখন তার হয়তোবা দেয়ালে পিঠ থেকে যায়। কিন্তু আমি বলবো এটা কিন্তু শেষ। কিন্তু যেহেতু প্রকৃতি বা সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছেন এখানে সারভাইভ করতে, তো আমাদের সারভাইভ করাটাই হচ্ছে আমাদের সাফল্য। একটা মানুষের মানব জীবনের সফলতা কিন্তু সেখানেই, সে জীবনের সকল রকমের অ্যাচিভমেন্ট করবে এবং সে আবার রিপ্রোডাকশন থেকে শুরু করে এভরিথিং, এগুলো করতে পারলেই কিন্তু মানব জীবনের সফলতা। মানব জীবনের সফলতা নয়। আমি বলবো এই সব ভুল ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসুন। আজকে মনে রাখবেন, আপস অ্যান্ড ডাউন প্রত্যেকটা মানুষের থাকবে, তবে সেটা শেষ সমাধান না যে আমি মরে গেলাম সব কিছু। কিন্তু আপনাকে ঘিরে যারা বেঁচে থাকে তারা কিন্তু সারা জীবন কষ্ট ভোগ করবে, সেই জন্য এটা একদমই করা উচিত না। সুস্থ সবল মানুষেরাও, তোমার মতো যুবক বয়স বা রুবা টুংটাঙাপুর, এদের মতো মানুষেরাও আমরা দেখি যে অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে থাকে, সুস্থ সবল। সেক্ষেত্রে তোমাদের থেকে অনেক কিছু শেখার আছে। নিশ্চয়ই। যদি বলা যায় যে ডিপ্রেশন, সেটা একমাত্র আমাদেরই থাকা উচিত, কিন্তু আমরা সেটা ফিল করি না যে আমাদের ডিপ্রেশন আছে।
কিন্তু আপনারা কেন করেন? আপনাদের সব কিছু, আপনার সুস্থ সবল মানুষ, এর চেয়ে আর কিছু হতে পারে না পৃথিবীতে, ঠিক না? পৃথিবীতে সেই সুখী যে আরোগ্য লাভ করতে পারে, আমরা এরকম কথাগুলো শুনেছি। তো আপনি সব দিকে ফিটফাট, কেন কেন ডিপ্রেশন আসবে? আপনি এটা পারছেন না, অন্য একটা কিছু করেন। আপনাকে সব করতে হবে না, সব করার জন্য আপনাকে সৃষ্টিকর্তা পাঠায় নাই পৃথিবীতে। আপনি একটাতে সফল হন, ওইটা দিয়ে আপনাকে বিশ্ব চিনবে। সেক্ষেত্রে তোমাদেরকে তাদের মুখোমুখি করিয়ে দেওয়া উচিত। এত প্রতিবন্ধকতা নিয়ে তোমরা কত সুন্দর করে এগিয়ে যাচ্ছ, সকল যে প্রতিবন্ধকতা, যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেটাকে তোমরা অনুপ্রেরণার হাতিয়ার হিসেবে দেখছো। নিশ্চয়ই তারা মোটিভেটেড অবশ্যই হতে পারে, এবং আমরা সামটাইমস দিয়েও থাকি অনেক মানুষকে। বিশেষ করে আমরা এখনও যেমন, বিশেষ করে আমরা আমাদের সাইডটা যেহেতু ডিসেবল, তো আমরা ডিসেবল মানুষদেরকে একটু বেশি হেল্প করি। যেমন অনেকে আছে, যেমন আমার দুইটা স্টোরি বলতেই হয়। আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমার কাছে এসেছিল দুইটা ভাইয়া। তারা 15 ইয়ার্স ঘরে বসেছিল, কোথাও যেতে পারে না। তারা সুস্থ ছিল, একটা অ্যাক্সিডেন্টে তাদের চোখ চলে যায়। তো একটা ভাইয়ের চলে গিয়েছিল বল খেলতে গিয়ে, আর একটা ভাইয়ের বোধহয় সার্জারি করতে গিয়ে, এরকম। তো তারা 15 ইয়ার্স বসতে কিছুই করতে পারে না, বাবা মাও কোনো এডুকেশন দিতে পারে না, এবং কীভাবে মুভ করবে এটাও শেখাতে পারে না। তো আমার কাছে আসার পরে আমি মোবিলিটি শিখিয়েছি, তারপরে ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি করিয়েছি, হ্যাঁ। তারপরে এখন তারা সফল, এখন জব করছে। তো এভাবে করে নিজের জীবনটাকে অন্যের আলো দেখানোর কাজে ব্যবহার করতে চাও কিনা? ইয়েস, এইখানেই তো মানুষের আনন্দটা। একটা ছোটবেলায় একটা কবিতার রাইম মনে আছে যে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। এখানেই তো শান্তি। খাবারটা বিলিয়ে দেওয়া বা নিজের সুখটা অন্যের মাঝে ভাগ করে নেওয়ার মধ্যে যে আনন্দ, পৃথিবীতে আর মনে হয় বিরিয়ানি খেলেও এত আনন্দ হবে না। জীবনের কাছে কি চাওয়ার আছে? জীবনের কাছে একটাই চাওয়া আছে, যে আমরা চারজন যেভাবে আছি, একটা সেফ প্লেসে যাতে থাকতে পারি সারা জীবন, এবং যাতে আমরা সঙ্গীত করে যেতে পারি। যদি এই মুহূর্তে সৃষ্টিকর্তা তোমার চোখের দৃষ্টি ফিরিয়ে দেন, কি করবে? আমি সাইকেল চালাবো। এটা আমার ছোটবেলা থেকে শখ। আমি সাইকেল খুব পছন্দ করি, কিন্তু কত দূর চালাতে যাই, কিন্তু কোনো একটা কিছুতে লেগে যায়, তো এটা পারি না। তো এটা ইচ্ছা। আর একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে প্লেন চালানোর ইচ্ছা আছে। যদি কখনো তোমার সাইকেল চালানোর স্বপ্ন পূরণ হয়, সেই প্রত্যাশা আমরাও সবসময় করি, যে তুমি দেখতে পাও এবং তোমার চোখ সম্পূর্ণ সুস্থ হয়ে যাও তুমি, এবং তুমি সাইকেল চালাতে পারো, প্লেন চালাতে পারো, সব কিছু জয় করতে পারো। তোমাদের পরিবারে একমাত্র দৃষ্টি সক্ষম যদি বলি, মা সেখানে আছেন, এবং মা তোমাদের সবাইকে টেক কেয়ার করছে, দেখাশোনা সব কিছু করছে। মার তো বেশ বয়স হয়েছে, তো কখনো কি ওই ভাবনাটা এসেছে, মা যদি না থাকে? এটা তো আসলে হার্শ রিয়ালিটি, এটা মেনে নিতে পারবো না, কিন্তু একটা সময় মানুষ মেনে নেয়, এটাই প্রকৃতির নিয়ম। তবে এটা মনে করতে চাই না আমরা, কারণ মা হচ্ছে আমাদের কাছে ছাদ, সূর্য। সে যখন থাকবে না, তখন আমরা ডার্কনেসে থাকবো। মা যদি না থাকেন, সেই জন্য নিজের 3 ভাই বোন আসলে নিজেকে কোনো ধরনের মানসিক প্রস্তুতি আছে কিনা? কারণ মার বেশ বয়স হয়ে গেছে, তিনি সেটা বলার, মৃত্যু তো যে কোনো সময়ই আসতে পারে, তুমি বলছিলে। এটা ভাবতে গেলে না, আমরা আসলে বেশি উইক হয়ে যাই। আমাদের বাসাটা একদম মনে হয় যেন একটা একটা ভূতুরে বাড়ি, এরকম হয়ে যায়। তো এটা আসলে ভাবি না, তবে বাস্তবতা যখন আসবে তখন দেখা যাক। কখনো কি থাকা হয়েছে মাকে ছাড়া, বা মা কখনো থেকেছেন তোমাদেরকে ছাড়া? না, এরকম হয়নি। আমরা যেমন এই মাসেই আমরা মালয়েশিয়াতে গিয়েছিলাম, ওখান থেকে ফিরেছি 12 তারিখে। তো ওখানেও কিন্তু আমরা মাকে নিয়ে গেছি, এবং যত জায়গায় আমরা এক্সপ্লোর করেছি সব জায়গায় মাকে নিয়েছি। আমরা পাহাড়ে গিয়েছি, সেখানেও মাকে নিয়ে গিয়েছি। তো মা হচ্ছে আমাদের ওই যে জান প্রাণ বা নিঃশ্বাস, এই নিঃশ্বাস গেলে সবই শেষ, শক্তির আধার। হ্যাঁ, এবং আমাদের এই 3টা দেহই একটা দেহের উপর নির্ভর করছে। তো এটা কিভাবে আমরা কল্পনা করব বা ভাববো? হয় না। তো অবশ্যই রিয়ালিটি তো এটাই, যে অবশ্যই আমরা একটা ডিফিকাল্ট, একটা ক্রুশাল সিচুয়েশন ফেস করব, সেটা পৃথিবীর আর বোধহয় কেউ ফেস করবে না। যেহেতু আমরা 3 of us are blind, সেখানে তো এই পরিবারটা যে কিভাবে যাবে, সেটা ইউ ক্যানট ইম্যাজিন।
তিনজনের আত্মা দেহ মায়ের মধ্যে নিহিত। জি। সেক্ষেত্রে মা তোমাদেরকে সেই প্রস্তুতিটা, মানসিক প্রস্তুতির জায়গাটা কখনো বলেন কিনা? মা বলেন, কিন্তু আমরা এটাকে মাকে এই বলি যে না, এগুলো আর মুখে তুলবাই না, এগুলো কিছু আমরা ভাবতে চাই না। মায়ের অ্যাবসেন্সে তো আসলে কষ্ট লাগবেই, এটা মিথ্যা বলা হবে যদি বলি যে না আমাদের হবে না। কিন্তু যেহেতু মানুষ সময় একদিন শিখিয়ে দিবে, মানুষ সার্ভাইভাল, সে যেখানেই থাকে না কেন, জঙ্গলে থাকুক, সাগরের মাঝখানে থাকুক না কেন, সে ওখান থেকে বেঁচে আসার চেষ্টা করে, এটাই বাস্তবতা, এবং আমরাও হয়তোবা তাই করব। তোমার হাতে যদি সমাজ বদলের সেই ক্ষমতা পাও তুমি, তখন প্রতিবন্ধী শব্দটাকে কিভাবে বদলে দিতে চাও? আসলে দেখুন, প্রত্যেকটা মানুষ 100% পারফেক্ট না। প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো একটা কমতি আছে বা একটা উইকনেস আছে। তো আমরা প্রতিবন্ধী কাকে বলছি? আমি লেখাপড়া করছি, আপনি আমাকে প্রতিবন্ধী কিভাবে বলেন? কিভাবে সার্টিফিকেট দিচ্ছেন আপনি আমাকে? আমি মিউজিক বাজাতে পারছি, কজন পারছে আমার মতো? তো আপনি কেন বলছেন? আমি তো এটা রাখবই না। প্রতিবন্ধী বলতে কিছু নাই। আজকে আমি যদি আইনস্টাইন বলি, সে অনেক কিছু মনে রাখতে পারতেন না, তার মানে তাকে আমরা প্রতিবন্ধী বলবো? গ্যালিলিও, তাকে সে চোখে দেখতে কম ক্ষীণ দেখতে পেতেন, তাকে আমরা ব্লাইন্ড বলবো? কিভাবে বলবো? তাহলে তো আমরা অমানবিক হয়ে গেছি। আমরা এখন নিজেদেরকে খুব সিভিলাইজড মনে করছি, কিন্তু আমরা সিভিলাইজড না। আমরা মানুষের মতো দেখতে, কিন্তু মানুষ না। এখনও আমরা মানুষ হয়ে মানুষকে খুন করছি, মানুষ হয়ে মানুষকে অপমান করছি, অবজ্ঞা করছি, অবহেলা করছি। অবশ্যই আমি চেষ্টা করব যে সমাজ থেকে প্রতিবন্ধী শব্দটাই উঠিয়ে দিতে। অনেক অনেক তোমার প্রতি সাধুবাদ এবং কৃতজ্ঞতা। তুমি আমাদেরকে সময় দিয়েছো এবং তোমার জীবনের যে এই যে সংকট, সীমাবদ্ধতা অতিক্রম করার গল্প, চ্যালেঞ্জকে অতিক্রম করে তুমি যে এত দূর পর্যন্ত এসেছো তোমার পরিবার নিয়ে, তার মধ্যে তুমি সুর খুঁজে বেড়াচ্ছ এবং সুরটাকেই প্রধান অবলম্বন করে তোমরা এগিয়ে যাচ্ছ। অনেক অনেক তোমাদেরকে সাধুবাদ, এবং তোমাদের প্রতি সরকারের বা যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের দৃষ্টি পড়ুক এবং সব কিছু পরিবর্তন হোক, তুমি যেভাবে বলছিলে। অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপু, এরকম সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, এতক্ষণ আমাদের গল্প শুনলেন। আশিকের মতো এরকম একজন উৎফুল্ল এবং তারুণ্যময় জীবনের গল্প শুনলেন, যার সীমাবদ্ধতাকে সে জয় করেছে এবং তার জীবনকে সুরের সাথে বেঁধেছে, এগিয়ে গেছে, চ্যালেঞ্জকে অতিক্রম করেছে। এরকম গল্পগুলোই আপনাদেরকে আমরা শোনাবো। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকুন সকলে।